এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কাজে বিয়ে পড়ানো শুরু করতে বর অনেকের ফোনে একটা কল এলো। অনেক একটু সাইডে গিয়ে কলটা রিসিভ করলো। মিনিট 5 পর অনেক বিয়ের আসরে ফিরে এসে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। অনেকের কথায় উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। কনে প্রিনিশাও বুঝতে পারলো না ঠিক কি হয়েছে। এরই মাঝে অনেক আবারও বলল, একটা নষ্ট চরিত্রের মেয়ের সাথে আমি বিয়ে করতে পারবো না। এবার প্রিনিশার বাবা পিয়াল সাহেব এগিয়ে এলেন। অনেকের দু কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? প্রত্যুত্তরে অনেক পিয়াল সাহেবের সামনে ফোনটা ধরলেন। তাতে দেখা যাচ্ছে প্রিনিশার সাথে একটা ছেলের ঘনিষ্ঠ কিছু ছবি। পিয়াল সাহেব স্তব্ধ হয়ে পড়লেন ছবিগুলো দেখে। তিনি বললেন, এটা আমার মেয়ে প্রিনিশা হতে পারে না। তার ছেলের হাসি হাসলো অনেক, বলল, ছবিগুলো বুঝি মিথ্যা আঙ্কেল? এর উত্তর দিতে পারলেন না পিয়াল সাহেব। বাহিরে এত হট্টগোল শুনে প্রিনিশা রুম থেকে বেরিয়ে এলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে? অনেক এবার ছবিগুলো প্রিনিশার সামনে ধরলো। প্রিনিশা কিছু বলতে যাবে তখনই একজন সেলসম্যান এসে বলল, প্রিনিশা রহমান কে আছেন? প্রিনিশা এগিয়ে গিয়ে বলল, ও ম্যাম, আপনার একটা পার্সেল আছে। প্রিনিশা নিল পার্সেলটা। এরপর সেটা খুলতেই চোখে পড়লো একটা মেডিকেল রিপোর্ট। প্রিনিশা অবাক হয়ে রিপোর্টটা পড়তে নিলে সেটা টান দিয়ে নিয়ে নেয় অনেক। কয়েক সেকেন্ড অতিবাহিত হয়। অনেক রিপোর্ট পড়া শেষে প্রিনিশার গালে চট বসিয়ে দেয়। এতে করে উপস্থিত সকলে আরো হতবাক হয়ে যায়। অনেক রাগে চোয়াল শক্ত করে বলে, নষ্ট মেয়ে একটা। আর এই যে আঙ্কেল, এতক্ষণ যে খুব বলছিলেন আপনার মেয়ে নয় ছবিতে, তো এখন কি বলবেন রিপোর্টটাও আপনার মেয়ের নয়? পিয়াল সাহেব ক্রুদ্ধ হয়ে বললেন, আমার মেয়ের গায়ে হাত তুললে তুমি কোন সাহসে? আগে এর জবাব দাও। আরে আঙ্কেল, চর তো কম হয়ে গেছে আপনার মেয়ের, আরও 2-4টা দিলে ভালো হতো। আপনার মেয়ে একবার অ্যাবর্শন করিয়েছে, সেই রিপোর্টটাও আমার হাতে, এই নিন ধরুন। অনেক রিপোর্টটা এগিয়ে দিল পিয়াল সাহেবের নিকট। পিয়াল সাহেব কাপা হাতে রিপোর্টটা নিয়ে পড়তে আরম্ভ করলেন। প্রিনিশা নির্বাক হয়ে তাকিয়ে আছে। পিয়াল সাহেব রিপোর্টগুলো পড়া শেষে ধপ করে বসে পড়লেন। প্রিনিশা তার বড় কন্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছে। ছোট মেয়ে প্রাচী এবার কলেজে উঠেছে। বাবা মায়ের আদরে 2 মেয়ে নিয়ে সুখের সংসার। প্রিনিশার বরাবরের ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু তা পূরণ হয়নি। আর তাই যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, মেয়ের মুখের দিকে তাকিয়ে পিয়াল সাহেব বাধা দিতে পারেননি একা একা অত দূরে যাওয়ার জন্য। নিজে গিয়ে মেয়েকে হলের পাশের এক বাসা ভাড়া নিয়ে রেখে এসেছিলেন। এত আদর, এত স্নেহের প্রতিদান প্রিনিশা এভাবে দিল? এত বড় কলঙ্ক লাগালো? না, পিয়াল সাহেব আর ভাবতে পারছেন না। চারিপাশে মানুষ ছি ছি করছে। পিয়াল সাহেব ঘামতে লাগলেন। ওনার বুকে হঠাৎ করে ভীষণ ব্যথা করছে। তিনি বুক চেপে ধরলেন। তা দেখে ওনার বন্ধু রাজীব এগিয়ে এলেন। পিয়াল সাহেব রাজীবকে বললেন, আমার মৃত্যু কেন হলো না রাজীব, এসব দেখার আগে? রাজীব পিয়াল সাহেবকে সামলানোর চেষ্টা করতে লাগলেন। প্রিনিশা বারবার বলতে লাগলো এই সব কিছু মিথ্যা, কেউ ইচ্ছে করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। কেউ শুনল না প্রিনিশার কথা। অনেক এবং তার পরিবারের অকথ্য ভাষায় কিছু কথা বলে চলে গেল। প্রিনিশা পিয়াল সাহেবের পায়ের কাছে বসে পড়ল। কান্নারত অবস্থায় বলল, বাবা, কেউ না জানুক, তুমি তো জানো আমি কেমন। ছোট থেকে কোনো ছেলে ফ্রেন্ডও বানাইনি আমি। ভার্সিটিতে গিয়ে অনেকের সাথে পরিচয়, ওকেই বিয়ে করতে চেয়েছি আমি। আমি কি করে এসব কাজ করব? বাবা, তুমি অন্তত অবিশ্বাস করো না আমায়। পিয়াল সাহেব মুখ ফিরিয়ে নিলেন মেয়ের দিক থেকে। রাজীবের প্রিনিশার আহাজারি দেখে ভীষণ খারাপ লাগলো। বড় এক মার্সিডিস এসে থামলো বিয়ের ভেন্যুতে। সানগ্লাস চোখে দিতে দিতে গাড়ি থেকে নামলো আজহান। 5 ফিট 10 ইঞ্চি লম্বা সুঠাম দেহের অধিকারী আজহান এসেছে তার প্রাণপ্রিয় বন্ধু অনেকের বিয়েতে। যদিও বিয়ের অনুষ্ঠান শেষ পর্যায়ে, তবুও এসেছে আজহান। মূলত অনেক তাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যেন 10 মিনিটের জন্য হলেও আজহান আসে। আজহান গাড়ি থেকে নেমে ভ্যানুতে প্রবেশ করতে একটা কল এলো।
কানে এয়ারপড লাগিয়ে কল রিসিভ করলো আজহান। হ্যাঁ চাচ্চু বলো। আজহান, তুই কোথায়? এক বন্ধুর বিয়েতে এসেছি। কেন? তুই এখনই এতে আয়, আমার এক বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, এখানে তাড়াতাড়ি আয়। আজহান একটু চুপ থেকে ডানে বামে তাকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক কোন দিকটায় আছো? মানে তুই কি এখানে এসেছিস? হ্যাঁ, আমি ভেন্যুতে মাত্র এলাম, আমার বন্ধুর বিয়েও এখানে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। বলে রাজীব হাসান ফোন কেটে দিলেন। আজহান ঘড়িতে সময় দেখলো 7:45 বাজে। রাত 8:12 বাজে। রিশা তার মা রাহেলা বেগমের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে। রাহেলা বেগম মেয়েকে কি বলে চুপ করাবেন জানা নেই। তিনি নিজেও বিশ্বাস করেন না নিশা এমন কিছু করতে পারে বলে। কিন্তু সেই রিপোর্ট আর ছবিগুলো মিথ্যা হলে রিপোর্ট মিথ্যা হওয়ার কোনো আশঙ্কা নেই, কেননা রিপোর্টটা যে হসপিটালের সেখানে প্রিনিশা ফুপু চাকরি করেন তিনি খোঁজ নিয়ে জানিয়েছেন রিপোর্টটা সত্য। প্রিনিশা কান্না করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। রাহেলা বেগম মেয়ের মুখে পানি ছিটা দেন। পিট পিট করে চোখ মেলে তাকায় প্রিনিশা। তখন এই কাজী সহ রুমে আসেন পিয়াল সাহেব। রাহেলা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আজব, এই মেয়ের বিয়ে দেব আমি? এই কলঙ্কিত মেয়েকে আর 1 মিনিটও আমার বাসায় জায়গা দিব না। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। রাহেলা বেগম চমকে উঠলেন কথাটা শুনে। তিনি পিয়াল সাহেবকে বললেন, কার সাথে বিয়ে দিচ্ছেন মেয়েটার? এভাবে আমার মেয়েটাকে শাস্তি দিয়েন না। পিয়াল সাহেব কান দিলেন না রাহেলা বেগমের কথায়। প্রিনিশা হিচকি উঠে গেছে কান্না করতে করতে। সে কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, বাবা বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। পিয়াল সাহেব ধমকে উঠলেন মেয়েকে। প্রিনিশা চুপ করে গেল। পিয়াল সাহেব বললেন, যদি বিয়েটা না করো তাহলে এই নাও বিষের বোতল। পিয়াল সাহেব মেয়ের হাতে বিষের বোতল দিলেন। প্রিনিশা অবাক নয়নে চেয়ে রইল বাবার দিকে। পিয়াল সাহেব আবারও বললেন, যদি এখন বিয়েটা না করো তবে এটাকে আমাকে মুক্তি দাও। প্রিনিশা বাকরুদ্ধ হয়ে গেল। এই বাবাকে তো সে চিনতেই পারছে না। একটা ঘটনা এভাবে সবটা এলোমেলো করে দিল। রাহেলা বেগম মেয়ের পাশে বসলেন, বললেন, বিয়েটা করে নে মা। প্রিনিশা নিরুপায় হয়ে পড়ল। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। কান্নাকে বহু কষ্টে থামিয়ে কবুল বলল প্রিনিশা। বিয়ে সম্পন্ন হতে প্রিনিশাকে নিয়ে বসানো হলো ফুলে সজ্জিত সোফায়। প্রিনিশা দেখলো ওর পাশে কেউ একজন বসে আছে। তার মুখটা এখনো দেখেনি প্রিনিশা, তবে বুঝতে পেরেছে উনি হচ্ছেন ওর বর। প্রিনিশার হাতে বিষের বোতলটা এখনো রয়ে গেছে। তাতে চোখ পড়েছে আজহানের। ভ্রু কোচকে আজহান প্রিনিশার হাতের দিকে ভালো করে তাকাতে দেখলো মেহেদি দিয়ে হাতে অনেকের নামটা লেখা। তা দেখে আজহান হাসলো, বিড়বিড় করে বলল, শালা, এ কেমন ভাগ্যের পরিহাস। আজহান হচ্ছে আর রাজীব হাসানের একমাত্র বড় ভাইয়ের আহসানের ছেলে। আজহান যখন 8ম শ্রেণীতে পড়ে তখন ব্রেন স্ট্রোকে মারা যান আহসান। 6 মাসের মাথায় আজহানের মা চলে যান তার বাপের বাড়ি। কয়েক বছরের ব্যবধানে আজহানের মা বৈশাখী বেগম দ্বিতীয় বিয়ে করেন। আজহান বড় হয় তার চাচা রাজীবের কাছে। না, খুব আদরে বড় হয়েছে এমন ভাবা ঠিক নয়। কোনো রকম খেয়ে পড়ে বেঁচেছিল। কলেজে উঠতেই চাচি নাহারের খুঁটা শুরু হয়। কাজ করে খা, আর কত আমাদের এখানে থাকবি, আরও নানান কথা। তবে রাজীব এমন করেননি, নিজের সন্তানের মতোই ভালোবেসেছেন। তবে চাচির খুঁটা শুনতে শুনতে আজহান আজ একটা কোম্পানির প্রতিষ্ঠাতা। শুনতে অদ্ভুত লাগলেও আজহান তার চাচির কাছে কৃতজ্ঞ, কারণ তিনি যদি আজহানকে তখন খুঁটা না দিত তবে আজ আজহান এই পজিশনে আসতো না। কলেজ লাইফ থেকে আজহানের একটাই বন্ধু, আর সে হলো অনিক। এই অনিকের বিয়েতে এসে এত কাহিনী ঘটে গেল। রাজীব হাসান তখন ফোন রেখে ছুটে আসেন আজহানের কাছে। সমস্ত ঘটনা তিনি খুলে বলেন আজহানকে। এরপর প্রস্তাব করেন প্রিনিশাকে বিয়ে করতে, না হলে পরিবারটার সাথে মেয়েটাও ভেসে যাবে। আজহান অবশ্য রাজি হয়নি শুরুতে, কেননা আজহানের থেকে 11 বছরের ছোট প্রিনিশা। কখনো কি আজহানকে নিজের স্বামী স্বরূপ মানতে পারবেও? আজহানের এই প্রশ্নের উত্তরে রাজীব হাসান বললেন, আল্লাহ হয়তো তোর সাথেই ওর জোড়া মিলিয়ে রেখেছেন, না হলে তুই এখনো বিয়ে করিসনি কেন? চাচার কথার উত্তর দেয়নি আজহান। বিয়ে নিয়ে তার মনে বরাবরই বিতৃষ্ণা আছে, তবে চাচার অনুরোধ শেষ পর্যন্ত ফেলতে পারে না আজহান। রাজি হয় বিয়েতে।
আর তারপরে বিয়েটা সম্পন্ন হয়। বিয়ে হওয়ার আধ ঘন্টার মাঝে বিদায় পর্ব চলে আসে। প্রিনিশা রাহেলা বেগমের গলা জড়িয়ে কান্না করছে। আজহান পাশে দাঁড়ানো। মায়ের কাছে বিদায় নেওয়ার শেষে প্রিনিশা যখন পিয়াল সাহেবের কাছে যায় তখন তিনি হন হন করে চলে যান ওখান থেকে। এতে করে প্রিনিশা আরো বেশি কষ্ট পায়। অবশেষে গাড়িতে বসানো হয় প্রিনিশাকে। তার জীবনকে জড়িয়ে ধরে নীরবে কাঁদে। আজহান গাড়িতে ওঠার আগে রাহেলা বেগমের সামনে গিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার মেয়ের দায়িত্বে কোনো অবহেলা করব না আমি। রাহেলা বেগম চোখের পানি মুছে নিয়ে বলেন, সাবধানে যেও বাবা, আমার মেয়েটার খেয়াল রেখো। আজহান হালকা হেসে সম্মতি জানায়। এরপর গাড়িতে গিয়ে বসে। স্টিয়ারিং এ হাত রেখে আজহান এক পলক তাকায় প্রিনিশার দিকে। আজহান ইচ্ছে করেই গাড়ির গ্লাস তুলে না। গাড়ি চলতে শুরু করে আপন গতিতে। প্রিনিশার কান্না এখন পুরোপুরি বন্ধ হয়নি, মাঝে মাঝে এখনো ফুপিয়ে উঠছে মেয়েটা। তা খেয়াল করে আজহান রুমাল এগিয়ে দিল প্রিনিশার দিকে। মেয়েটা কাপা হাতে রুমালটা নিয়ে নাক মুছে নিয়ে আবারও ফেরত দেয় রুমালটা। আজহান রুমালটা নিয়ে পকেটে রেখে দেয়। গাড়ি চলছে হাইওয়ের উপর দিয়ে। প্রিনিশা জানালার উপর দুহাত রেখে মাথা ঠেকিয়ে আছে। আজহান ড্রাইভ করতে করতে কয়েকবার তাকালো প্রিনিশার দিকে। মেয়েটা ওভাবেই ঘুমিয়ে পড়েছে। আজহান আলতো হাতে প্রিনিশাকে সিটে হেলান দিয়ে দিল। এরপর আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল। রাতের শীতল বাতাসে প্রিনিশার কোমর অবধি লম্বা চুলগুলো উঠছে টালমাটাল ভাবে। আজহানের এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। তার পাশে ঘুমন্ত নারীটি তার স্ত্রী, যাকে সে আগে কখনো দেখেনি। সত্যি জীবনে কখন কোন মোড় নেয় তা কেউ বলতে পারে না। রাত 3টের দিকে আজহানের ভিলার সামনে থামে গাড়ি। ডুপ্লেক্স বাড়িটি দেখতে কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। প্রিনিশা এখনো ঘুমিয়ে আছে। আজহান দেখে প্রিনিশার হাতে বিষের বোতলটা। আজহান আলতো হাতে বিষের বোতলটা নিয়ে নিজের পকেটে রাখে। এরপর গলা পরিষ্কার করে নিয়ে গম্ভীর কণ্ঠে ডাক দেয় প্রিনিশাকে। অপরিচিত কারো ডাক শুনে ঘুম ভাঙে প্রিনিশার। ধরফর করে উঠতে আজহান বলে, রিল্যাক্স। কিছুক্ষণ সময় নিয়ে প্রিনিশা দ্রুত গাড়ি থেকে নেমে আজহানের পাশে দাঁড়ালো। দুজনে একসাথে পা ফেলে প্রবেশ করলো ভিলায়। এতদিন এখানে একা থাকতো আজহান, আজ নতুন কেউ এসেছে। আজহান ভিলায় এসে ড্রয়িং রুমে লাইট অন করলো। প্রিনিশা চারপাশে দেখতে লাগলো। ভিলাটা ছিমছাম পরিপাটি করে গোছানো, আভিজাত্যের ছোঁয়া রয়েছে সবকিছুতে। প্রিনিশাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আজহান বলল, আপনি আমার সাথে আসুন। প্রিনিশা ধীর পায়ে অনুসরণ করে আজহানকে। দোতলায় দুটো রুম পাশাপাশি রয়েছে। প্রথম রুমটার সামনে দাঁড়িয়ে আজহান বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি দেখি খাবার কি আছে। কথাটা বলে আর দাঁড়ায় না আজহান, তপ্ত পায়ে নিচে নেমে যায়। প্রিনিশা রুমের ভেতর প্রবেশ করে দেখে পুরো রুম জুড়ে হালকা সবুজ আলো জ্বলছে। রুমটার প্রয়োজনীয় সকল ফার্নিচার থাকার পরও দেখে মনে হচ্ছে কিছু একটা নেই, কিন্তু সেটা কি? ভাবতে ভাবতে প্রিনিশা বিছানার উপর বসে মাথার ঘোমটাটা খুলে ফেলে। এরপর এক এক করে গহনাগুলো খুলে খুলে বিছানার উপর রেখে উঠে দাঁড়াতেই চোখ পড়ে ড্রেসিং টেবিলের দিকে। আয়নায় নিজেকে দেখে প্রিনিশা। তার ছেলে সুরে হাসে। মনে মনে ভাবে, এই সাজ, এই গহনা, এই মেকআপ সবকিছু ছিল নিজের একমাত্র ভালোবাসার মানুষ অনিকের জন্য। অনিকের লাল রং পছন্দ ছিল বলে বিয়ের সবকিছুতে লালের ছোঁয়া রাখতে চেয়েছিলাম আমি। নিজে থেকে কম ভালোবাসি তাকে, অথচ পরিণামে পেলাম এক রাশ ঘৃণা, অপমান, লাঞ্ছনা। এটা তো আমার প্রাপ্য ছিল না। কথাগুলো ভেবে চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। নীরবে তা মুছে নিতে রুমে প্রবেশ করে আজহান। হাতে তার একটা লাগেজটা বিছানার উপর তুলে দিয়ে আজহান বলল, নিজ লাগেজটা আনুনি আসার সময়, তাই আমি এনে দিলাম। আজহানের কথায় কোনো উত্তর করে না প্রিনিশা। মেয়েটা আবার ব্যস্ত হয়ে পড়ে নিজের সাজ মুছতে। তা দেখে আজহান ফোন হাতে বারান্দায় চলে যায়। মিনিট 20 পর আজহান রুমে আসে। দেখে প্রিনিশা রুমে নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। আজহান বিছানার উপর থেকে লাগেজটা নিচে নামিয়ে যায় কাবাডের কাছে। কালো রঙের শার্ট আর কালো ট্রাউজার নিয়ে চলে যায় পাশের রুমে। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে বের হয় প্রিনিশা। রুমে মৃদু আলোতে আয়নায় নিজেকে দেখতে বেশ অন্যরকম লাগছে। লোকে বলে বিয়ের পর মেয়েদের রূপ খোলে, আসলেই কি তা জানা নেই প্রিনিশার। যদিও এটা বিয়ে নয়, একটা অ্যাক্সিডেন্ট। যাকে চেনে না, কখনো দেখেনি, তাকে স্বামী হিসেবে কি মানা যায়?
কথাগুলো ভাবতেই বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রিনিশার। তখনই নিচ থেকে আজহান ডেকে উঠল প্রিনিশাকে। প্রিনিশা দ্রুত চুল মুছে ছুটল নিচে। ডাইনিং টেবিলে এসে দেখলো খাবার রাখা। প্রিনিশা চেয়ার টেনে আজহানের এক চেয়ার পরে বসলো। আজহান বলল, যিনি রান্না বান্না করেন তিনি 7 দিনের ছুটিতে গিয়েছে, তাই খাবারটা বাহির থেকে অর্ডার করে আনতে হয়। আজ তো অনেক রাত হয়ে গেছে, সব দোকানও বন্ধ হয়ে গেছে, তাই রান্নাটা আমি করেছি। প্রিনিশা তাকালো প্লেটের দিকে, দেখলো খিচুড়ি আর ডিম ভাজা। প্রিনিশার প্রিয় একটি খাবার এটি। কোনো কথা না বলে দুজনেই খাওয়া শুরু করলো। খাওয়ার শেষে প্রিনিশা রুমে এলো। পুরো রুমটা ভালো করে চোখ বোলাতেই দেওয়ালে আজহানের বড় একটি ছবি দেখতে পেল। ছবিটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রিনিশা বিছানায় গিয়ে বসলো। ওর মনে পড়লো গহনা এবং ওড়নার কথা, ওগুলো তো বিছানাতেই ছিল। প্রিনিশা দ্রুত উঠে লাগেজের কাছে গেল, দেখলো লাগেজে নেই ওগুলো। মেয়েটা চিন্তায় পড়ে গেল। ওয়াশরুম থেকে বের হলো আজহান। প্রিনিশাকে চিন্তিত হয়ে লাগেজে কিছু খুঁজতে দেখে বলল, গহনা এবং ওড়না আমি কাবার্ডে রেখেছি, আপনি চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারে। ও, উচ্চারণ করে প্রিনিশা বিছানায় গিয়ে বসলো। আজহান বলল, আপনি চাইলে এখানে ঘুমিয়ে পড়তে পারেন। আর আপনি? এই প্রথম আজহানের সাথে সরাসরি কথা বলল প্রিনিশা। আজহান একটু চুপ থেকে বলল, রুমটা আমার, আমিও এখানে থাকবো, সেটাই স্বাভাবিক। প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও থেমে গেল প্রিনিশা। মাঝে কোল বালিশ দিয়ে শুয়ে পড়ল। আজহান বারান্দায় চলে গেল। সিগারেট ধরিয়ে নজর দিল আকাশের চাঁদের দিকে। নিজের একা জীবনে হুট করে কেউ এসে পড়েছে। বিয়ে নামক এক পবিত্র বন্ধনকে কখনোই অবমাননা করতে পারবে না আজহান। কিন্তু বিয়ে নিয়ে তার মনের বিতৃষ্ণা কি কমবে কখনো? পারবে কি একটা সুস্থ স্বাভাবিক বৈবাহিক জীবন কাটাতে প্রিনিশার সাথে? আচ্ছা, মেয়েটার চরিত্র কি আসলেই খারাপ? কই, গত কয়েক ঘন্টা তো তারা একসাথেই আছে, কোনো খারাপ কিছু তো চোখে পড়েনি। ভাবনার মাঝে একবার বিছানার উপর ঘুমন্ত প্রিনিশার দিকে নজর যায় আজহানের। অনেক তার বেশ পুরনো বন্ধু। আজকের ঘটনার পর অনেক কয়েকবার কল করেছিল আজহানকে। তখন আজহান বিয়েতে ব্যস্ত ছিল বিধায় কল রিসিভ করতে পারেনি। আজহান আনমনে কয়েকবার ফোন করে অনেকের নাম্বারে। প্রথমে রিং হয়ে কলটা কেটে যায়, দ্বিতীয়বার 2বার রিং হতেই কল রিসিভ হয়। মাতাল কণ্ঠে অনেক বলে, দোস্ত, তুই কোথায়? অনেক, তুই ড্রিঙ্ক করেছিস? হ্যাঁ, করেছি। আজ আমার মন ভীষণ খারাপ ভাই। যাকে 3 বছর ধরে ভালোবাসলাম, আদর দিয়ে পুষলাম, বিয়ের দিন শুনি দেশ আগে স্বাধীন হয়ে গেছে। অনেক, তুই লেবু পানি খা, কাল কথা বলছি আমি। না, দাঁড়া। কি হয়েছে? তুই কি এসেছিলি আজ বিয়েতে? আজহান এক নজর প্রিনিশার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, গিয়েছিলাম। দেখেছিস লোকের চিৎকার? আমার তো ইচ্ছে করছিল মেয়েটার গালে আরো 2-4টা লাগিয়ে দেই। শালি কত বড় খারাপ! আমার সাথে রিলেশন করলো, বলল আমি নাকি প্রথম পুরুষ তার জীবনে, অথচ বিয়ের দিন দেখি কাহিনী ভিন্ন। আসলে হলে থাকা মেয়েরা ভালো হয় না। আমি তো শুনলাম প্রিনিশা হলে থাকতো না, একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। আরে থাম তো, মানুষ ওসব বলে। ওর বাপের অত টাকা আছে যে আলাদা বাসা ভাড়া নিয়ে পড়াবে? যত সব ফাউল কথা। অনেক আরো কিছু কথা বলল, যা শোনার আগেই কল কেটে দিয়েছে আজহান। অনেকের ব্যবহার আজ একদমই পছন্দ হয়নি আজহানের। যতটুকু প্রিনিশাকে ও দেখেছে তাতে মনে হয় না মেয়েটা এমন জঘন্য কাজ করবে বলে। সময় কেটে গেল অনেকটা। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আজহান ফিরে এলো রুমে। প্রিনিশার পাশে গিয়ে শুয়ে পড়ল। চোখ মেলে সামনে তাকিয়ে দেখলো প্রিনিশার ঘুমন্ত মুখটি। সকাল 10টায় ঘুম ভাঙে প্রিনিশার। আড়মোড়া ভেঙে উঠে বসে চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। কালকের ঘটনাগুলো মনে পড়তেই বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রিনিশা ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। দেখলো ড্রয়িং রুমের সোফায় বসে আছে আজহান, ল্যাপটপে কাজ করছে। আজ যদি তাদের বিয়েটা স্বাভাবিকভাবে হতো, তবে তাদের রিসেপশনটা আজকে হতো। কত স্বপ্ন ছিল সবকিছু নিয়ে প্রিনিশার। এক নিমিষে সবটা শেষ হয়ে গেল। প্রিনিশার ভাবনার মাঝে আজহান ল্যাপটপটা রেখে এগিয়ে এলো। প্রিনিশার দিকে একটা ছোট গিফট বক্স এগিয়ে দিল। ভ্রু কুঁচকে প্রিনিশা জিজ্ঞেস করলো, এতে কি আছে? ছোট্ট একটা উপহার রয়েছে তোমার জন্য, আশা করি পছন্দ হবে। প্রিনিশা গিফট বক্সটা নিল। দেখলো তাতে রয়েছে একটা ডায়মন্ডের রিং।
প্রিনিশা অবাক চোখে তাকালো আজহানের দিকে। তা দেখে আজহান বলল, আমার জানা মতে বিয়ের প্রথম রাতে বউকে কিছু উপহার দিতে হয়। আমাদের বিয়েটা তো নর্মাল ছিল না, তাই তেমন কিছু দেওয়া হয়নি। দেখো তো সাইজটা ঠিক আছে নাকি। প্রিনিশা রিংটা হাতে নিয়ে পরে নিল। একদম পারফেক্ট ভাবে আঙ্গুলে বসে গেছে রিংটা। প্রিনিশা এবার ধন্যবাদ জানালো আজহানকে। আজহান একটু চুপ থেকে বলল, রেডি হয়ে নাও, আজ তো তোমাদের বাসায় যাওয়ার কথা। বাবার বাড়ি যাওয়ার কথা শুনে প্রিনিশার চোখ জল করে উঠল। আজহান আবারও বলল, আজ বিকালেই আমরা বের হব। প্রিনিশা সম্মতি সূচক মাথা নাড়ালো। মা বাবার কথা ভীষণ মনে পড়ছিল। ফাইনালি তাদের সাথে দেখা করতে পারবে, কথাটা ভাবতেই মনটা আনন্দে ভরে যাচ্ছে। দেখতে দেখতে সারা দিন কেটে বিকাল হলো। হালকা কলাপাতা রঙের শাড়ি পরে রেডি হয়ে নিল প্রিনিশা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখে নিয়ে আজহানকে বলল, চলুন আমি রেডি। আজহান ঘড়ি পড়ছিল। প্রিনিশার কথা শুনে ওর দিকে তাকালো। চুলগুলো বাঁধা অবস্থায় দেখে ভ্রু কুঁচকে ফেললো। ধীর পায়ে এগিয়ে এলো প্রিনিশার সামনে। চুলের কাঁটাটা খুলে দিয়ে বলল, এবার ঠিক আছে, চলো। প্রিনিশা হকচকে গেল, পরের মুহূর্তে সামলে নিল নিজেকে। দুজনে মিলে বের হলো গাড়ি নিয়ে। আজও গাড়ির গ্লাস খোলা রেখেছে আজহান। প্রিনিশা এক নজরে বাহিরের দিকে তাকিয়ে আছে। আজহান কানে এয়ারপড গুঁজে গান শুনতে শুনতে ড্রাইভ করছে। রাস্তায় ট্রাফিক কম থাকায় দ্রুতই ওরা পৌঁছে যায় প্রিনিশার বাবার বাড়ি। গেটের সামনে এসে গাড়ি থামতে প্রিনিশা নেমে ভিতরে চলে যায়। আজহান গাড়ি পার্ক করে একটু পরে আসে। দেখে প্রিনিশা এখনো দরজার বাহিরেই দাঁড়িয়ে আছে। আজহানকে আসতে দেখে প্রিনিশা বেল বাজালো। পিয়াল সাহেব এসে দরজা খুলে দিলেন। প্রিনিশা বাবাকে জড়িয়ে ধরতে গেলে পিয়াল সাহেব বাধা দেন। আজহানকে জিজ্ঞেস করেন, ওকে এখানে এনেছো কেন? নিশ্চয়ই ফিরিয়ে দিতে এনেছো, তাই না? আমি জানি এমন এক মেয়ের সাথে কেউই সংসার করতে পারবে না, কিন্তু দেখো বাবা, আমি ওকে আমার বাড়িতে তুলতে পারবো না, তুমি ওকে নিয়ে যাও। এক নাগারে কথাগুলো বলে থামলেন পিয়াল সাহেব। প্রিনিশার চোখের কোণে পানি এলো। আজহান ব্রুকুটি করে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে আঙ্কেল। আমি ওকে রেখে যেতে নয়, আপনাদের সাথে দেখা করাতে এনেছি। উত্তরে পিয়াল সাহেব বললেন, ওর সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করছি। আমার এখন কেবল একটাই মেয়ে, সে হলো প্রাসী। তুমি দয়া করে এই কলঙ্কিনীকে নিয়ে যাও। এই বয়সে আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাই না। এই মেয়ের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব না। তোমরা আসতে পারো। বলেই দরজা লাগিয়ে দিলেন পিয়াল সাহেব। রাহেলা বেগম রান্না করছিলেন বিধায় এতক্ষণ আসতে পারেননি। চুলা থেকে তরকারিটা মাত্র নামিয়ে এসে তিনি জিজ্ঞেস করলেন, কে এসেছে? প্রত্যুত্তরে পিয়াল সাহেব বললেন, চিনি না। ও, বলছিলাম যে আজ তো প্রিনিশা আর জামাইয়ের এই বাড়ি আসার কথা, ওরা কি আসবে না? একটা ফোন করুন না জামাইকে। কোনো দরকার নেই, ওই মেয়েকে আমি ত্যায্য করছি রাহেলা। লোক সমাজের মুখে চুলকানি লাগিয়ে ওই মেয়ে, ওর কোনো জায়গা নেই এই বাড়িতে। ভবিষ্যতে আর কখনো নাম যেন এই বাড়িতে না শুনি। রাহেলা বেগমের চোখ ভিজে এলো। পিয়াল সাহেব তাতে পাত্তা না দিয়ে নিজ রুমে চলে গেলেন। প্রিনিশাদের বাড়ির পাশে রয়েছে একটা ছোট পার্ক। সেই পার্কের একটি বেঞ্চের উপর পাশাপাশি বসে আছে আজহান এবং প্রিনিশা। প্রিনিশা ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। আজহান বুঝতে পারছে মেয়েটা কান্না আটকানোর সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু পারছে না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আজহান টিস্যু এগিয়ে দিল। প্রিনিশা টিস্যুটা নিয়ে নাক মুছে ফেলে দিল। আজহান গলা ঝাড়া দিয়ে বলল, রাত হয়ে আসছে, আমাদের বাসায় যাওয়া উচিত। প্রিনিশা কোনো প্রতিক্রিয়া করল না কথাটা শুনে। আজহান চুপ করে গেল। জীবনে কখনো কারোর সাথে প্রেম করেনি আজহান। বাবা মায়ের নির্মম বিচ্ছেদের কথা শুনে আজহানের মনে বিয়ের বিরুদ্ধে এক বিতৃষ্ণা তৈরি হয়েছে। এত বছর একজনের সাথে সংসার করার পর কি করে মাত্র কয়েক বছরের ব্যবধানে অন্য কারোর ঘরের ঘরণী হওয়া যায়? তার মা কি পারতো না তার মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা কাটাতে, মায়ের আদর স্নেহে তাকে বড় করতে? কি এমন হতো যদি একজন সিঙ্গেল মাদার হয়ে তার মা থাকতো? দিন শেষে মায়ের আঁচলের ঘ্রাণ যে বড্ড মনে পড়ে আজহানের।
বাহ্যিক দিক থেকে আজহান যতটা কঠিন এবং গম্ভীর, ভেতরে ঠিক তার উল্টো। দিন শেষে মায়ের কথা তার আজও মনে পড়ে। পুরনো কথাগুলো মাথায় আবারও জট পাকাতে শুরু করার আগেই আজহান মাইন্ড ডাইভার্ট করতে চাইলো। বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, প্রিনিশাকে বলল, তুমি বসো, আমি একটা কল করে আসছি। প্রিনিশা দেখলো আজহান জুতার গড গড শব্দ তুলে চলে গেল। মেয়েটা একা বসে রইল বেঞ্চে। রাত নেমে আসায় পার্কে লোকজনের আনাগোনা কিছুটা কমে গিয়েছে। প্রিনিশা খেয়াল করলো ওর সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। কে সেটা দেখার জন্য মাথা তুলে তাকালো মেয়েটা। অনেককে দেখে বুকটা ছ্যাদ করে উঠল প্রিনিশার তীব্র ঘৃণা হতে লাগলো। অনেক এক নজর প্রিনিশাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, এখানে এই সময় কি করছো? নতুন বাচ্চার বাপ খুঁজতে এসেছো বুঝি? অনেকের বাজে ইঙ্গিত করে বলা কথাটায় প্রিনিশার গা গুলিয়ে উঠল। শান্ত স্বরে বলল, আপনাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছি না। তা করবে কেন? নতুন নতুন লাং থাকতে কি আর একজনের উপর মন আটকে? আচ্ছা প্রিনিশা, আমাকে বলো তো, যে বাচ্চাটাকে অ্যাবর্শন করলে তার বাবা কে ছিল? না মানে তুমি নিজে জানো তো নাকি? অনেকের কথাটা শেষ হওয়ার আগে ঠাস করে এক চড় দিল প্রিনিশা ওর গালে। রাগের শরীর রি রি করছে মেয়েটার। অনেক গালে হাতে কিছু বলতে নিলে প্রিনিশা থামিয়ে দিয়ে বলে, আমি ঠিক কেমন মেয়ে তা যদি 3 বছরে না বুঝতে পারো, তাহলে আমি মনে করি কারো জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা তোমার নেই। অনেক নারীরা হয় মায়ের জাত। সম্মান দিতে না পারলে অন্তত অসম্মান করো না। আমাকে অসম্মান করার কোনো অধিকার তোমার নেই। আমি যে নির্দোষ, এই রিপোর্ট যে আমার নয়, সেটা একদিন ঠিকই প্রমাণ হবে। কেননা সত্য আজ হোক না কাল ঠিকই বেরিয়ে আসে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না প্রিনিশা। পার্কের গেটের কাছে আসতে দেখলো আজহান আসছে। আজহান গেটের কাছে আসতে প্রিনিশাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি উঠে এসেছো যে? কিছু হয়েছে? চোখ মুখ এমন লাগছে কেন? পানি? আজহান নিজের কথা শেষ করতে পারল না। প্রিনিশা আজহানের শার্ট খামচে ধরে কান্না করে দিল। আজহান হতভম্ব হয়ে গেল। প্রিনিশার চোখের পানিতে আজহানের শার্ট ভিজে যাচ্ছে। আজহান আলতো হাতে প্রিনিশার মাথায় হাত রাখলো। এতে কান্নার ব্যাগ বেড়ে গেল মেয়েটার। পরের দিন সকাল 7টায় ঘুম ভাঙে প্রিনিশার। কাল অনেকক্ষণ কান্না করার ফলে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। আজহান অনেক রাত পর্যন্ত প্রিনিশার পাশে বসে মাথায় মলম লাগিয়ে ম্যাসাজ করে দিয়েছে। প্রিনিশা আড়মোড়া ভেঙে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে আজহান ঘুমিয়ে আছে। প্রিনিশা ভালো করে দেখে আজহানকে। এই প্রথম প্রিনিশা দেখে আজহানের হাতে একটা ব্রেসলেট, তাতে রয়েছে টি ওয়ার্থ লেখা। এটা কে? কথাটা ভাবতে ভাবতেই প্রিনিশা ফ্রেশ হতে যায়। সকাল 9টায় আজহান রেডি হয় অফিসে যাওয়ার জন্য। আজহান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। প্রিনিশা বসে আছে বিছানার উপর। 2 হাত কসলাতে কসলাতে ভাবছে কিভাবে আজহানকে বলবে ভার্সিটি যাওয়ার কথা। আজহান কি তাকে ভার্সিটি যেতে দিতে রাজি হবে, নাকি সব শেষ হয়ে যাবে পড়াশোনা করার স্বপ্ন? রেডি হওয়া শেষে আজহান ঘড়ি পড়তে শুরু করে আর অপেক্ষা করে প্রিনিশা উঠে গিয়ে দাঁড়িয়ে পড়ে আজহানের সামনে। ওয়ালেটটা পকেটে রেখে আজহান জিজ্ঞেস করে, কিছু বলবে? হ্যাঁ, বলো। আমি ভার্সিটি যেতে চাই। বলে চোখ বন্ধ করে ফেলে প্রিনিশা। আজহান তাকায় প্রিনিশার মুখের দিকে। চোখ মুখ খিচে বন্ধ করতে দেখে বলে, কোন ভার্সিটিতে পড়ো তুমি? রাজশাহী বিশ্ববিদ্যালয়। যেতে হবে না। আর রাজশাহী? কথাটা শোনা মাত্রই বুকের মাঝে ছ্যাদ করে উঠল প্রিনিশার। ছল ছল চোখে বলল, যেতে হবেন মানে? আজহান বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে বলল, এখান থেকে রাজশাহী অনেকটা দূর, আর তাছাড়া আমার হাতে সময় নেই তোমাকে নিয়ে এখন রাজশাহী যাওয়ার। কথাগুলো বলে আজহান রুম থেকে বের হয়ে গেল। থাপ করে বিছানায় বসে পড়ল প্রিনিশা। হাতের চুড়িগুলো খুলে ছুঁড়ে ফেললো ফ্লোরে। কান্না পাচ্ছে ভীষণ। আজহান কিছু নেওয়ার জন্য আবারও রুমে এসেছিল। তখনই চুড়িগুলো ওর পায়ের সামনে গিয়ে পড়লো। নিঃশব্দে আজহান চুড়িগুলো তুলে রুমে প্রবেশ করলো। প্রিনিশার সামনে একটা চাবির গুচ্ছ ধরিয়ে বলল, এটা রাখো। বাসার সব প্রয়োজনীয় দরজা এবং লকারের চাবি এটাতে আছে। প্রিনিশার ইচ্ছে না থাকা সত্ত্বেও চাবিগুলো নিল। আজহান আর কথা না বাড়িয়ে চলে গেল। দুপুর 2টা। প্রিনিশা ডাইনিং টেবিলের উপর মাথা রেখে ঝিমাচ্ছে। ঠিক এমন সময় দরজায় কেউ বেল বাজালো। প্রিনিশা উঠে গিয়ে দরজা খুলতে দেখলো এক ভদ্রলোককে।
তিনি প্রিনিশাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি প্রিন্সিসা? জি, আপনি কে? আমি সাজ্জাদ, মনিরুল ইসলামের বিয়ে। তোমার সাথে কিছু কথা ছিল। প্রিনিশার মনে হলো নামটা ও কোথাও শুনেছে, কিন্তু কোথায় তা মনে করতে পারল না। সাজ্জাদ হোসেনকে ড্রয়িং রুমে এনে বসালো প্রিনিশা। তিনি প্রিনিশার থেকে ওর পুরো নাম জানতে চাইল। সাইফাতুল রহমান প্রিনিশা। স্বামীর নাম? প্রিনিশা চুপ করে গেল। ওর তো জানা নেই স্বামীর নাম। বিয়ে পড়ানোর সময় কাজে বলেও প্রিনিশার তা এখন মনে নেই। প্রিনিশাকে চুপ থাকতে দেখে লোকটি এখনো প্রশ্ন না করে একটি ফর্ম এগিয়ে দিল প্রিনিশাকে বলল, ফর্মটা আমাকে পূরণ করে দাও। ফর্মটা হাতে নিয়ে প্রিনিশা তপ্তা খেলো। এটা তো ঢাবি ভর্তি ফর্ম। এবার ওর মনে পড়লো মনিরুল ইসলাম হলো ভিসি। প্রিনিশা নিজের বিস্ময়কে সাইডে রেখে ফর্মটা পূরণ করে দিল। সাজ্জাদ হোসেন ফর্মটা নিয়ে চলে গেলেন। প্রিনিশা দরজা লাগিয়ে ফোন হাতে নিল আজহানকে কল করার জন্য, কিন্তু ওর কাছে তো আজহানের নাম্বারই নেই। প্রিনিশা সিদ্ধান্ত নিল আজহানের অফিসে যাবে। বাড়ির দারোয়ানের থেকে অফিসের ঠিকানা নিয়ে প্রিনিশা পৌঁছালো আজহানের অফিসে। আজহান সবে মাত্র একটা মিটিংয়ে গিয়েছে। প্রিনিশা অফিসে প্রবেশ করতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলো। মেয়েটি বেশ রাগী গলায় বলল, দেখে চলতে পারেন না, কানা নাকি? সরি বলে প্রিনিশা বিষয়টা সমাপ্ত করতে চাইল, কিন্তু মেয়েটির মন বোধহয় অন্য কিছু চাই। তাই সে ঝাঁঝালো কণ্ঠে বলল, সরি বললেই কি সব ঠিক হয়ে যায় নাকি? আপনার জন্য আজহান স্যারের জন্য বানানো কফিটা পড়ে গেল, এখন আমাকে আবার বানাতে হবে, বিরক্তিকর। মেয়েটি তেজ দেখিয়ে হন হন করে চলে গেল। সেদিকে তাকিয়ে প্রিনিশা বিড়বিড় করলো, বাপরে কি তেজ! ভুল ক্রমে ধাক্কা লাগায় মানুষ এমন করে, অদ্ভুত। প্রিনিশা খুঁজতে খুঁজতে আজহানের কেবিনের সামনে এসে দাঁড়ালো। একজন স্টাফকে জিজ্ঞেস করলো, বসের রুম কোনটা? এটাই বসের রুম, কিন্তু উনি এখন মিটিং আছেন। আপনি সোজা গিয়ে হাতের ডানে যান, প্রথম রুমটাতে স্যারকে পাবেন। আচ্ছা, ধন্যবাদ। প্রিনিশা স্টাফের বলা কথা অনুযায়ী মিটিং রুমের সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ অপেক্ষা করলো কেউ বের হয় কিনা দেখার জন্য। অনেকক্ষণ হয়ে যায়, কেউ বের হয় না। প্রিনিশা দরজাটা হালকা খুলে ভেতরে উঠে দেয়। আজহানের নজর পড়ে প্রিনিশার উপর। ও সবার উদ্দেশ্যে বলে, আজকের মিটিংটা তবে এই পর্যন্তই, আসুন আপনারা। সকলে উঠে দাঁড়িয়ে আজহানের সাথে হ্যান্ডশেক করে এরপর বের হয়ে যায় মিটিং রুম থেকে। সবার শেষে বের হয় আজহান। দু হাতে 2 ফোন পকেটে রেখে এগিয়ে যায় প্রিনিশার কাছে। প্রিনিশা কিছু বলার জন্য মুখ খুলতে আজহান বলে, এসো আমার সাথে। প্রিনিশা আজহানকে অনুসরণ করে কেবিনে এসে পৌঁছায়। আজহান চেয়ার টেনে বসতে ইশারা করে প্রিনিশাকে, এরপর নিজে গিয়ে বসে অপর চেয়ারে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, এখন বলো, কি বলতে এসেছো? আপনি বাসায় কাউকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, কেন? তাকে কেন পাঠিয়েছিলেন? তোমার অ্যাডমিশনের জন্য। আমি মনিরুল ইসলামের সাথে কথা বলেছি সকালে, তিনি আমাকে তোমার সম্পর্কে কিছু ইনফরমেশন চেয়েছিলেন, তাই আমি বলেছি বাসায় গিয়ে নিয়ে নিতে। কেন যে এসেছিল, সে কি কোনো কাজে ব্যবহার করেছে? ভ্রুকুচকে জিজ্ঞেস করে আজহান। উত্তরে প্রিনিশা মাথা নাড়িয়ে না করে বলে, আমি তো টিসি নেইনি, আর অর্ধেক বছরে কে ভর্তি নেবে আমায়? সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। খেয়েছো? না, রান্না করা ছিল না, আর আমি রান্না জানি না। আজহান ফুস করে শ্বাস ছাড়লো কথাটা শুনে। পকেট থেকে আইফোন 2 বের করে টেবিলের উপর রাখলো। কি খাবে, অর্ডার দাও। নিজের ফোন বাড়ি দিয়ে বলে আজহান। প্রত্যুত্তরে প্রিনিশা বলে, আপনার পছন্দ মতো কিছু অর্ডার দিন। আজহান কথা বাড়ায় না। খাবার অর্ডার করবে, ফোনটা পুনরায় টেবিলের উপর রাখে। প্রিনিশা আমতা আমতা করে বলে, আপনি সকালে বলেছিলেন ভার্সিটি যেতে দেবেন না, এখন নিজেই ভর্তি করাচ্ছেন যে? আমি ভার্সিটি যেতে দেব না বলেছি, পড়াবো না বলিনি। ইয়াফ রওশান আজহানের ওয়াইফ ইন্টার পাস থাকবে এমনটা আমি কল্পনাতেও ভাবতে পারি না। রাজশাহী অনেকটা দূরে, একা একা যাওয়া আসা করাটাও টাফ, তাই আমি ঢাবিতে তোমার অ্যাডমিশন করাচ্ছি। কোনো সমস্যা এতে? প্রিনিশা মাথা নাড়িয়ে না করলো। কেবিন জুড়ে আবার নীরবতা। আজহান হুট করে জিজ্ঞেস করলো, কাল কি হয়েছিল? কখন? পার্কে কি হয়েছে আমি চলে যাওয়ার পর? ওভাবে কাঁদছিলে কেন? প্রিনিশার মনে পড়ে গেল অনেকের বলা বাজে কথাগুলো। আবারও রাগটা মাথা চড়া দিয়ে উঠল।
রিশাকে চুপ থাকতে দেখে আজহান আর কিছু বলল না। একটু পরে খাবার চলে এলো। দুজনে একসাথে খাওয়া শেষ করলো। আজহান জিজ্ঞেস করলো, এখন বাসায় যাবে? আমাকে একা থাকতে হবে ততক্ষণ। বিড়বিড় করে কথাটা উচ্চারণ করলো প্রিনিশা। আজহান শুনেছে কিনা তা বোঝা মুশকিল। কিছু সময় অতিবাহিত হলো। প্রিনিশা বাসায় যাওয়ার জন্য বের হলো অফিস থেকে। লিফটের সামনে এসে দাঁড়াতেই দেখলো সেই মেয়েটিকে। মেয়েটা আবারও কিছু কটু কথা শোনানোর জন্য উদ্যত হতেই প্রিনিশা ওকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। ফুটপাতের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রিক্সার জন্য। বিকেল হওয়ায় এদিকে তেমন কোনো ফাঁকা রিক্সা নজরে আসছিল না প্রিনিশার। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি এসে থামলো প্রিনিশার সামনে। গ্লাসটা সামান্য নামতে প্রিনিশা দেখলো গাড়ির ভিতরে আজহান। সে হাতের ইশারায় প্রিনিশাকে গাড়িতে উঠতে বলল। প্রিনিশা গিয়ে গাড়িতে উঠলো। 5 তলার উপর থেকে ঘটনাটা দেখলো সেই মেয়েটি। কেটে গেল 3 দিন। আজহান নানান কাজে ব্যস্ত থাকায় এই কয়েকদিন একদমই কথা হয়নি প্রিনিশার সাথে। আজ বুধবার। আজহানের হাতে কাজ তেমন নেই। কাল সারা রাত জেগে কাজগুলো শেষ করেছে, কারণ আজ প্রিনিশাকে নিয়ে রাজশাহী যেতে হবে। ভার্সিটিতে কিছু ফর্মালিটি রয়েছে। রাজশাহী যাওয়ার কথাটা কাল সকালে প্রিনিশাকে জানিয়েছিল আজহান। আর তাই আজ ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে প্রিনিশা। সকাল 7টা বাজতে বেরিয়ে পড়ে ওরা। কিছুক্ষণের ব্যবধানে গাড়ি এসে থামে এয়ারপোর্টের সামনে। প্রিনিশা আজহানকে জিজ্ঞেস করে, এখানে এলাম কেন? আমার কালকে অফিস আছে, বাই রোড গেলে আজ আর ফেরা হবে না, তাই জন্য বাই এয়ার যাচ্ছি। প্রিনিশা অবাক হলো, বিড়বিড় করে বলল, বড়লোকি ব্যাপার স্যাপার। আজহান ঠোঁট বাঁকিয়ে হাসলো। প্রিনিশার নজরে তা পড়ল না। কয়েক ঘন্টার ব্যবধানে ওরা রাজশাহী পৌঁছালো। এয়ারপোর্ট থেকে বের হতেই প্রিনিশা বলল, দেখেছেন কত সুন্দর শহর, একদম প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। কথাটা ঠিক বোধগম্য হলো না আজহানের। তীব্র রোদে দাঁড়িয়ে চোখে সানগ্লাস পরে নিল সে। এরপর আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো, কিন্তু পেল না। হতাশ হয়ে নিজের সানগ্লাসটা খুলে প্রিনিশার চোখে পরিয়ে দিয়ে বলল, দ্রুত গাড়িতে ওঠো, ভিসির সাথে মিটিং আছে 12টায়, অলরেডি 11:40 বাজে। প্রিনিশা হতাশ চোখে শুনলো কথাগুলো। আজহানের সানগ্লাসটা ওর চোখে বরফ হয়েছে। একটু পরপর সেটা চোখ থেকে নাকে নেমে যাচ্ছে। বিরক্ত হয়ে প্রিনিশা আজহানের দিকে তাকালো। আজহান চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রিনিশা মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। দুজনে উঠলো গাড়িতে, পৌঁছালো ভার্সিটিতে। ক্যাম্পাসে প্রবেশ করতেই ইসহাক নামের এক ছেলে এগিয়ে এলো প্রিনিশার কাছে। আজহান কাউকে ফোন করায় ব্যস্ত ছিল। ছেলেটি এসে প্রিনিশাকে জিজ্ঞেস করলো, এতদিন পর এলি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আজহানের দিকে তাকিয়ে জবাব দিল প্রিনিশা। ছেলেটি আবারও জিজ্ঞেস করলো, শুনেছিলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, তা বিয়ে কি হয়ে গেছে নাকি হয়নি? হুট করে এমন প্রশ্ন করায় প্রিনিশা বিব্রত হয়ে পড়ল। ইসহাক আবারও বলল, শোন প্রিনিশা, আমার কিছু কথা আছে তোর সাথে, তার আগে বল উনি কে? প্রিনিশা আবারও তাকালো আজহানের দিকে। আজহানের চোখ আবদ্ধ ফোনের স্ক্রিনে। ও হয়তো অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তরের। বেশ কিছু সময় পার হওয়ার পরও যখন প্রিনিশা জবাব দিল না, তখন ইসহাক নিজে আজহানকে উদ্দেশ্য করে বলল, আপনি নিশ্চয়ই ওর ভাই হন। আমি শুনেছিলাম প্রিনিশার এক মামাতো ভাই আছে, আপনিই সেই, তাই না? আজহান ব্রু কুঁচকে ফেলল কথাটা শুনে। ইসহাক আবারও বলল, আমি প্রিনিশাকে পছন্দ করি ভাইয়া, আপনি প্লিজ ওর বাবা মাকে বলুন আমাদের কথা, আমি ওকে বিয়ে করতে চাই। ইসহাকের শেষ কথাগুলো শুনে প্রিনিশার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ইসহাকের কথাগুলো আজহানের মস্তিষ্কে কড়াভাবে প্রভাব ফেলে। কয়েক সেকেন্ড চুপ থেকে নিজের মস্তিষ্কে বেড়ে ওঠা রাগকে কন্ট্রোল করে নেয় আজহান। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে প্রিনিশার উপর। ইসহাক আবারও কিছু বলতে নিলে প্রিনিশা বাধা দিয়ে বলে, তুই কি সব বলছিস ইসহাক? আমরা তো শুধু ক্লাসমেট, তাহলে এই ধরনের কথা কেন বলছিস? ইসহাক হতাশ হয় প্রিনিশার কথা শুনে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তোকে প্রথম দিন থেকেই পছন্দ করতাম, তবে বলার সাহস হয়নি। প্রিনিশা অবাক হলো ইসহাকের কথা শুনে। আজহান এখনো নীরব। প্রিনিশা অবশ্য আজহানের থেকে কোনো প্রতিক্রিয়া আশাও করেনি। ইসহাক আর কিছু বলার সুযোগ পেল না। ক্লাসের ঘন্টা বেজে উঠলো তার আগেই, তাই ও দ্রুত ক্লাসে চলে গেল। ইসহাক যেতে হাফ ছেড়ে বাঁচলো প্রিনিশা। আজহানের দিকে তাকিয়ে বলল, বলুন।
আজহান প্রিনিশাকে দেখে হন হন করে চলে গেল। ভিসি রুমে গিয়ে যাবতীয় কথাবার্তা আজহানই বলল। প্রিনিশা চুপচাপ শুনল সবকিছু। কথাবার্তা শেষে ভিসি আতিকুর শেখ প্রিনিশাকে বললেন, মাশাআল্লাহ, সুন্দর একজন বর পেয়েছো তুমি। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আতিকুর শেখের কথাগুলো শুনে আজহান তাচ্ছিলের সুরে হাসলো। ব্যাপারটা খেয়াল করলো প্রিনিশা। দুজনে একসাথে আবার ক্যাম্পাসে এসে দাঁড়ালো। আজহান জিজ্ঞেস করলো, কোনো কাজ আছে কি তোমার? কেন? 2 ঘন্টা সময় আছে হাতে। কোনো কাজ থাকলে শেষ করে নিতে পারো, কেননা এরপর আর রাজশাহী আসা হবে না তোমার। আশা হবে না কথাটা শুনে কথাটা যেন জোর দিয়ে বলল আজহান। প্রিনিশার কাছে অদ্ভুত লাগলো। বলল, আপনি আসুন আমার সাথে। কোথায়? আমার বাসায়, মানে যেখানে আমি ভাড়া থাকতাম। আমার কিছু জামা কাপড় এবং জিনিস আছে ওখানে, সেগুলো নিব। চলো। দুজনে মিলে একটা ছোট্ট 3 তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। আজহান দেখলো বাড়িটা ছোট হলেও বেশ পরিপাটি। আজহান প্রিনিশার সাথে 2 তলার একটি ফ্ল্যাটে গেল। 2 রুমের বাসাটার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। প্রিনিশা এসে সব পর্দা সরিয়ে জানালাগুলো খুলে দিল। এরপর এক এক করে ফ্যানগুলো ছেড়ে দিল। কয়েকদিন বন্ধ থাকায় রুমগুলো কেমন ভ্যাপসা হয়ে গেছে। প্রিনিশা এখানে তার বান্ধবী মল্লিকার সাথে থাকতো। মাস 2 আগে মল্লিকার বিয়ে হয়ে যায়। এরপর থেকে প্রিনিশা একাই থাকতো। আজহান পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখলো। এরপর সোফার উপর গিয়ে বসতে চমকে উঠল। সোফার একদম কোনায় কিসে যেন প্যাকেট দেখা যাচ্ছে। আজহান বিস্মিত হয়ে প্যাকেটটা হাতে নিল। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যেন না হয় তার জন্য সাবধানতা অবলম্বনকারী জিনিস। এটা এখানে কেন? তবে কি সত্যি প্রিনিশার কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল? চাচার কথা অনুযায়ী প্রিনিশা প্রেগনেন্ট ছিল, অ্যাবর্শন করিয়েছিল। কথাগুলো হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠল আজহানের। এই কয়েকদিনে একদমই ইচ্ছে করেনি বিয়ের দিনের বিষয়টা নিয়ে কথা বলার, তবে আজ যেন মনে চাচ্ছে কৈফিয়ত নিতে। আজহান প্যাকেটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তখন এই কফের মগ হাতে রুমে ঢুকলো প্রিনিশা। আজহানকে উদ্দেশ্য করে বলল, আপনার জন্য কফি এনেছি, দেখুন না মিষ্টিটা ঠিক আছে কিনা। আজহানের কানে যেন কথাটা গেল না। প্রিনিশার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, এই ফ্ল্যাটে কি কোনো ছেলে থাকতো? ছি, কি সব বলছেন? আমি আমার বান্ধবীর সাথে থাকতাম। কোনো ছেলে কেন থাকবে? আমার তো মনে হয় তুমি মিথ্যা বলছো। আপনার কাছে নিজের সত্যতা প্রমাণ করার দায় আমার নেই। আছে, আমি তোমার হাজবেন্ড হই। প্রিনিশা হাসলো। আজহানের চোখের দিকে তাকিয়ে বলল, মানেন সেটা? না মানে আমাকে এটা বলুন যে আপনি আমাদের বিয়েটাকে এখনো মানতে পেরেছেন। না মানলে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতাম না। কেন দিলেন স্ত্রীর মর্যাদা? চেনেন না জানেন না একটা মেয়েকে বিয়ে করে ফেললেন। মহান সাজার নাটকটা বেশি হয়ে গেল না? বেয়াদবি করছো প্রিনিশা। আমি তোমার থেকে যথেষ্ট বড়। কোনটা ঠিক কোনটা বেঠিক তা বোঝার বয়স আমার হয়েছে। নাটক করার প্রয়োজন আমার নেই। কথাগুলো বলে আজহান প্রিনিশার হাতে সোফা থেকে পাওয়া প্যাকেটটা দিল। এরপর বলল, এসব একটা অবিবাহিত মেয়ের ঘরে কি করে? প্রিনিশা তপটা খেয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। এসব কি? কে আনলো? ছি ছি উচ্চারণ করে হাত থেকে প্যাকেটটা ফেলে দিল প্রিনিশা। বলল, আমি জানি না এটা কে এনেছে। গত কয়েকদিন হলো বাসাটা বন্ধ পড়েছিল, হয়তো বাড়িওয়ালা কাউকে থাকতে দিয়েছিল। কথাটা শোনা মাত্র আজহান বলল, চলো। কোথায়? আজহান উত্তর দেওয়ার জন্য দাঁড়ালো না। প্রিনিশাও গেল আজহানের পিছু পিছু। বাড়িওয়ালার দরজায় নক করলো আজহান। কয়েক সেকেন্ডের ব্যবধানে দরজা খুললেন বাড়িওয়ালি জ্যোৎস্না বেগম। আজহান তাকে কিছু বলার সুযোগ না দিয়ে জিজ্ঞেস করলো, গত কয়েকদিনে 2 তলার ফ্ল্যাট নম্বর B-তে কাউকে থাকতে দিয়েছিলেন? উত্তরে জ্যোৎস্না বেগম পান চিবোতে চিবোতে বললেন, কই না তো, ওই ফ্ল্যাটে তো 2টা সিঙ্গেল মাইয়া থাকতো। আমরা বাহিরে কাউকে ফ্ল্যাটে আসতে দেই না, এটা আমাগো নিয়ম। জ্যোৎস্না বেগমের কথা শুনে আজহান তাকালো প্রিনিশার দিকে। প্রিনিশা আজহানকে সরিয়ে জ্যোৎস্না বেগমের সামনে গেল। জিজ্ঞেস করলো, 2 তলার ফ্ল্যাট নং B-তে কোনো ছেলে এসেছিল কি? জ্যোৎস্না বেগম এবার বিরক্ত হলেন। একই প্রশ্ন দুজনে করার মানে কি? তিনি বললেন, না কইলাম তো, আসলেই তো কইলাম, বারবার এক কথা জিগাও কেন? প্রিনিশা উত্তর করলো না। আজহান মাথা দুদিকে দুলিয়ে চলে গেল সিঁড়ির দিকে। প্রিনিশা দরজায় তালা লাগিয়ে আজহানের পিছু পিছু গেল। দেখলো গাড়ির ভেতরে আজহান ফোনে কারোর সাথে কথা বলছে। প্রিনিশা গিয়ে বসলো গাড়িতে। আজহান গাড়ি স্টার্ট দিল।
পরন্ত বিকেলে সাই সাই আওয়াজ তুলে ছুটল গাড়িটা। রাত 12টা বাজতে চললো। আজহানের গাড়ি সবেমাত্র ঢাকায় ঢুকেছে। সকালের পর থেকে কিছু খাওয়া হয়নি কারোর। আজহান পুরো জার্নিতে কোনো কথা বলেনি প্রিনিশার সাথে। এক টানে গাড়ি চালিয়ে গেছে। 12টা 35-এ আজহানের গাড়ি এসে থামে ভীরার সামনে। প্রিনিশা প্রায় ঘুমিয়ে পড়েছিল। গাড়ি ব্রেক করায় ঘুম ভেঙে যায় মেয়েটার। পাশে তাকিয়ে দেখে আজহান নেই, নেমে চলে গেছে বাসার ভেতরে। প্রিনিশার বড্ড অস্বস্তি হচ্ছে ভেতরে ভেতরে। নিশ্চয়ই আজহান তাকে অনেক বাজে কিছু ভেবে ফেলেছে। কে করছে এমনটা তার সাথে? কেন সে দূর থেকে এভাবে ক্ষতি করছে? মাথা কাজ করছে না প্রিনিশার। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখলো আজহান নেই আশেপাশে, তবে টেবিলে খাবার সাজিয়ে রাখা। প্রিনিশা খাবারটা ঢাকা দিয়ে আজহানকে খুঁজতে লাগলো। পেয়েও গেল ড্রয়িং রুমে। সোফার উপর বসে ফাইলগুলো চেক করছে আজহান। কিছু ফাইল চেক করছে আজহান। প্রিনিশা দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, খাবেন না? আজহান ফাইলের উপর থেকে নজর না সরিয়ে বলল, তুমি খেয়ে নাও, আমি কাজ শেষ করে খাবো। রাত 1টা বাজে, আর কত দেরিতে খাবেন? আজহান কোনো উত্তর দিল না প্রশ্নটির। প্রিনিশা ধীর পায়ে ড্রয়িং রুমের ভেতরে গেল। আজহানের সামনে দাঁড়িয়ে বলল, আপনিও আমাকে খারাপ মেয়ে ভাবছেন, তাই না? না ভাবার কোনো কারণ দিয়েছো? আমার কাছে কোনো প্রমাণ নেই। এর জন্য নিজের প্রিয় মানুষদের হারিয়েছি আমি। আমাকে এসব বলার কারণ? আমি সত্যিই জানি না ওই প্যাকেটটা কিভাবে আমার বাসায় আসলো। আজহান ফাইলটা রেখে উঠে দাঁড়ালো। লম্বায় প্রিনিশা আজহানের বুক পর্যন্ত। মেয়েটাকে আজহানের সাথে কথা বলতে গেলে ঘাড় উঁচে কথা বলতে হয়, যা খুবই বিরক্তিকর প্রিনিশার কাছে। আজহান প্রিনিশাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বিয়ে নিয়ে আমার কোনো পরিকল্পনা ছিল না। সেদিন যদি চাচ্চু আমাকে রিকোয়েস্ট না করতো তবে আমি হয়তো কখনো বিয়েই করতাম না। দয়া করেছেন আমাকে। বিয়েটা যখন হয়েই গিয়েছিল ভেবেছিলাম অতীত ঘাটবো না, নতুন করে শুরু করব সবটা। যা হওয়ার তা হয়ে গেছে। আজহান নিজে পুরো কথা শেষ করতে পারে না। প্রিনিশা পা উঁচিয়ে আজহানের শার্টের কলার চেপে ধরে, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, যা হওয়ার তা হয়ে গেছে মানে কি বলতে চাইছেন আপনি? আমি সত্যিই কোনো বাজে কাজ করিনি। আমার বিরুদ্ধে কেউ ইচ্ছে করে এমনটা করছে। আমি জানি না কার কি ক্ষতি করেছি আমি। আজহান নিজের শার্টের কলার ছাড়ানোর চেষ্টা করলো না, শান্ত কণ্ঠে বলল, কেউ ইচ্ছে করে কোনো মেয়ের চরিত্রে কলঙ্ক দেয় না, ট্রাস্ট মি। আমার কোনো ইচ্ছে ছিল না অতীত নিয়ে জল ঘোলা করার। আমি এখনো চুপ করেই আছি, শুধু শুধু হাইপার তুমিই হচ্ছ। প্রিনিশার শরীর জ্বলে গেল কথাটা শুনে। দু হাতে শার্ট খামচে ধরে বলল, কেন জানতে চাইবেন না? কেন আপনি এই কয়েকদিন চুপ করে আছেন? বউ আমি আপনার দায়িত্ব আমার সবকিছু জানার। বিয়েটা তুমি মেনে নিয়েছো সেটা ছাড়ো, আমাকে স্বামী বলে মেনেছো। কোন অধিকারে আমি জানতে চাইবো? আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করে যাচ্ছি, আর কিছু না। আজহানের ভাবলেশহীন কথাগুলো প্রিনিশাকে বড্ড কষ্ট দিল। না চাইতেও তো তারা স্বামী স্ত্রী, সম্পর্কটা কি সারা জীবন দায়িত্বের বোধের মাঝে কেটে যাবে? একে অপরের সুখ দুঃখের ভাগিদার তারা হবে না? প্রিনিশা আজহানকে বলল, আপনি যদি শুধু দায়িত্ব বোধের জন্য আমাকে মেনে নেন তাহলে আমি বলবো এর দরকার নেই। আমি চাই না এমন সম্পর্ক। ডিভোর্স চাইছো? হুট করে ডিভোর্সের কথা শুনে প্রিনিশার বুক কেঁপে উঠল। ছোটবেলা থেকে মা শিখিয়েছে বিয়ে ভাঙা মসজিদ ভাঙার সমান। সে কখনোই ডিভোর্সের কথা ভাবেনি, আর ভাববেও না। প্রিনিশাকে চুপ থাকতে দেখে আজহান আবারও বলল, তুমি মুক্তি চাইলে আমাকে বলতে পারো। এমনিতেও লোকে আমাকে তোমার সাথে দেখলে তোমার বড় ভাই ভাবে। তুমিও আমাকে হাজবেন্ড বলে মানো না, তাই যদি চাও এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে তবে আমাকে জানিও। প্রিনিশা স্তব্ধ হয়ে গেল আজহানের কথাগুলো শুনে। সে তো একবার বলেনি যে সংসার করবে না। আজহান ছাড়া এই দুনিয়ায় এখন আর কে আছে মেয়েটার? হ্যাঁ, দুজন দুই মেরুর, স্বভাব আচরণ বয়স সব কিছুতেই বিস্তার তফাৎ, কিন্তু তাতে কি হয়েছে? দুনিয়াতে যখন সকল আপনজন প্রিনিশাকে মিথ্যা কলঙ্কে কলঙ্কিত করছিল, তখন তো এই লোকটাই সব জেনে শুনে ওকে বিয়ে করেছে। একেবারের জন্য কোনো অসম্মানজনক বাক্য বলেনি। অথচ 3 বছরের ভালোবাসার মানুষটিও সকলের সামনে অপমান করে গায়ে হাত তুলেছে। একমাত্র আজহান বাদে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজ সকালে আজহানের ঘুম ভাঙল ফোনের রিংটোনের আওয়াজে। চোখ বন্ধ করে হাতড়ে ফোনটা নিয়ে কল রিসিভ করলো আজহান। ঘুম জড়ানো কণ্ঠে হেলো বলতে উপাস থেকে এক কান্নারত মহিলা বললেন, বাবা, আমি অনেকের আম্মা বলতেছি।
অনেক কালকে রাতে ডাকাতের কবলে পড়েছিল। ডাকাতগুলো ওকে অনেকগুলো ছুরির আঘাত করেছে। অবস্থা খারাপ, তুমি একটু তাড়াতাড়ি আসো। আজহানের ঘুম ছুটে গেল কথাগুলো শুনে। অনেক মাকে আশ্বস্ত করে বলল, আপনি একটু অপেক্ষা করুন আন্টি, আমি আসছি। বলে ফোন কাটলো আজহান। পাশে তাকিয়ে দেখলো বিছানা ফাঁকা। প্রিনিশা কোথায়? কথাটা ভেবে আজহান রুম থেকে বের হলো। পাশের রুমে একবার চোখ বুলিয়ে নিল, না, রুমে প্রিনিশা নেই। আজহান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো বিশাল ড্রয়িং রুমের সোফার উপর বসে ঘুমিয়ে আছে প্রিনিশা। আজহান স্বস্তির শ্বাস নিয়ে এগিয়ে গেল প্রিনিশার দিকে। মেয়েটার হাতে ছুরি ধরা, এর মানে কি? প্রিনিশা কি সুসাইড করতে চেয়েছিল? আজহান মনে মনে ধিক্কার জানালো প্রিনিশার সিদ্ধান্তকে। রুম থেকে একটা চাদর এনে প্রিনিশার গায়ে জড়িয়ে দিল এবং হাত থেকে ছুরিটা নিয়ে রেখে দিল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে আজহান চলে গেল ফ্রেশ হতে। আধ ঘন্টার মাঝে আজহান বাসা থেকে বের হলো হসপিটালের উদ্দেশ্যে। সকাল সকাল রাস্তায় তেমন ট্রাফিক নেই। আজহান দ্রুতই পৌঁছালো হসপিটালে। রিসেপশনে গিয়ে জানতে পারলো অনেককে আইসিইউতে রাখা হয়েছে। আজহান দেরি না করে আইসিইউর সামনে গেল। অনেকের মা হাফসা বেগম আইসিইউর বাহিরে দাঁড়িয়ে কান্না করছেন। আজহান গিয়ে হাফসা বেগমের পাশে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কি করে এমনটা হলো আন্টি? জানি না বাবা, কালকে গ্যারেজ থেকে অনেক রাত পর্যন্ত ছিল মোটরসাইকেল ঠিক করানোর জন্য। সবশেষ রাত 10টায় আমাকে ফোন দিয়ে জানায় ও 10 মিনিটের মাথায় গ্যারেজ থেকে বের হবে। আমি যেন টেবিলে খাবার রেখে ঘুমোতে চলে যাই। এরপর আর কোনো যোগাযোগ হয় নাই। রাত 2টোয় পুলিশ আমাকে ফোন করে জানায় অনেককে ডাকাত দল আক্রমণ করেছে, ও যে হসপিটালে ভর্তি। কথাগুলো বলতে বলতে কেঁদে দিলেন হাফসা বেগম। ওনার একটাই ছেলে। আজহান হাফসা বেগমকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। তখনই ডক্টর বের হলেন আইসিইউ থেকে। আজহান ডক্টরকে জিজ্ঞেস করে, অনিক এখন কেমন আছে? অবস্থা খারাপ, দোয়া করুন। ডাক্তারের কথা শুনে হাফসা বেগম জ্ঞান হারালেন। আজহান দ্রুত হাফসা বেগমকে ধরে ফেলল। নার্সকে ডাকতে লাগলো। কয়েকজন ডক্টর এবং নার্স এগিয়ে এলো ডাক শুনে। হাফসা বেগমকে ভর্তি করানো হলো। ওনার প্রেশার ফল করে যাচ্ছে বারবার। আজহান বাড়ি ফিরতে দেখলো প্রিনিশা কোমরে কাপড় গুজে রান্না করছে। হলুদ লবণে একদম মাখামাখি অবস্থা। আজহান দূরে দাঁড়িয়ে প্রিনিশাকে চুপচাপ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রুমে চলে গেল। এদিকে প্রিনিশা আজ মুরগি রাঁধার চেষ্টা করছে। বেশ খানিকক্ষণ ইউটিউব ঘাটাঘাটি শেষে রান্না শুরু করেছে। প্রায় 1 ঘন্টা যুদ্ধ করে রান্না শেষ করে প্রিনিশা টেবিলে খাবারগুলো গুছিয়ে রেখে রুমে আসে। বিছানার উপর হালকা সবুজ রঙের এক শার্ট এবং কালো ট্রাউজার রাখা। প্রিনিশা বুঝতে পারে আজহান ফিরেছে এবং শাওয়ারে গিয়েছে। এতক্ষণ কোথায় ছিল উনি? প্রশ্নটা মাথায় ঘুরতে শুরু করে প্রিনিশা ভাবে আজহানের শাওয়ার শেষ হতে হতে নিজেও একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে বের হয় প্রিনিশা। চুল মুছে ডাইনিং রুমে আসে, দেখে আজহান বসে আছে। প্রিনিশা প্লেটে ভাত বেড়ে দিতে দিতে জিজ্ঞেস করে, আজ অফিস যাননি যে? কিছু কাজ ছিল বাহিরে, সেগুলো করেছি, অফিসে যাওয়া হয়নি। নিঃশব্দে অনেকের ব্যাপারটা চেপে গেল আজহান। প্রিনিশা প্লেটে খাবার বেড়ে বলল, খেয়ে দেখুন না কেমন হয়েছে, আমি প্রথমবার রান্না করেছি। আজহান খাওয়া শুরু করলো। পুরো খাবারটা শেষ করে আজহান উঠে গেল। প্রিনিশা আশা করেছিল আজহান তার রান্নার রিভিউ দেবে, কিন্তু সে তো কোনো কথাই বলল না। নিরাশ হয়ে প্রিনিশা নিজের খাবারটুকু শেষ করলো। ঝাল ঝাল করে রেঁধেছিল মুরগিটা, ভীষণ মজা হয়েছে। খাওয়া শেষে টেবিল গুছিয়ে রুমে এলো প্রিনিশা। আজহান চোখের উপর হাত রেখে শুয়ে আছে, হয়তো কিছু ভাবছে। প্রিনিশা চুপচাপ গিয়ে পড়ার টেবিলে বসলো। অনেক দিন বই ধরা হয় না। আজ একদমে সব পড়ে ফেলবে এমন মনোভাব নিয়ে বই খুললো প্রিনিশা। সময় গড়ালো। দুপুর বিকাল পেরিয়ে সন্ধ্যা নামলো ধরণীর বুকে। প্রিনিশা বই বন্ধ করে বইয়ের উপর মাথা রেখে চোখ বন্ধ করলো। হঠাৎ নাকে সিগারেটের তীব্র গন্ধ এসে ঠেকলো। প্রিনিশা উঠে বারান্দায় গেল। দেখলো ইজি চেয়ারে বসে আছে আজহান, সিগারেট টানছে। তীব্র গন্ধে নাক মুখ কুচকে প্রিনিশা বলল, ছি, আপনি এইসব ছাইপাশ খান? প্রিনিশার কণ্ঠ শুনে আজহান তাকালো ওর দিকে। হাতে থাকা সিগারেটটা একটা শেষ টান দিয়ে ফেলে দিল। বলল,
পড়া শেষ? হ্যাঁ। কি ভাবলে কালকের ব্যাপারটা নিয়ে? কোন ব্যাপার? ডিভোর্সের ব্যাপারে। প্রিনিশার চোখ ঝাপসা হয়ে এলো। মেয়েটার এই এক সমস্যা, কথা বলার আগে চোখে পানি চলে আসে। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল প্রিনিশা। বলল, আমি তো একবারও ডিভোর্স চাইনি, তাহলে আমাকে এই কথাটা জিজ্ঞেস করার মানে কি? সব কথা মানুষ মুখে বলে না, কিছু কথা কাজে কর্মে বুঝিয়ে দেয়। আপনি বেশি ভাবছেন। এর মানে তুমি বলতে চাইছো আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছো? হঠাৎ তেমন প্রশ্নে প্রিনিশা চমকালো। একটু সময় নিয়ে বলল, কবুল যখন বলেছি সেই মুহূর্তেই আপনাকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। হ্যাঁ, আমার একটু সময় লাগছে সবটা মানিয়ে নিতে। আমি চেষ্টা করছি একজন ভালো অর্ধাঙ্গিনী হওয়ার। আমি তোমার থেকে 11 বছরের বড় প্রিনিশা। আমার সমস্যা নেই বয়স, রূপ, গুণ বিচার করার। আমি কে? আপনি যদি আমার জন্য নির্ধারিত হয়ে থাকেন, তবে বয়সের এই ব্যবধান কোনো ব্যাপারে নয়। আজহান এবার অবাক হলো প্রিনিশার কথাগুলো শুনে। মেয়েটা কি নিজের জ্ঞানে আছে? আজহানকে চুপ থাকতে দেখে প্রিনিশা আবারও বলল, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমাকে বউ হিসেবে মেনে নিতে কি আপনার কোনো সমস্যা আছে? তাহলে আপনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমার কথা আমাকে ফেরত দিচ্ছ? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলে আজহান। উত্তরে প্রিনিশা কিছু বলে না। ঢলে পড়া সূর্যের দিকে তাকিয়ে আজহান বলে, সময়ের সাথে যদি কখনো তুমি আমাকে ছেড়ে যেতে চাও তখন আপনি আটকাবেন। বউ হয়ে আপনার ভুল করলে অবশ্যই কড়া হাতে শাসন করবেন। আজহান স্মিত হাসলো কথাটা শুনে। প্রিনিশার দিকে ঘুরে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে সম্পর্কের নতুন সূচনা করা যাক বন্ধুত্ব দিয়ে। প্রিনিশা সম্মতি জানিয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। আজহান আবারও বলল, আমি তোমার হাজবেন্ড কম বন্ধু বেশি হতে চাই। আমি চাই তোমার জীবনের সব সুখ দুঃখ তুমি সবার আগে আমার সাথে শেয়ার করো। আমি চেষ্টা করব। যে কোনো পরিস্থিতিতে মাথায় রাখবে তোমার একমাত্র গার্ডিয়ান আমি। যাই হয়ে যাক না কেন তুমি আমার কাছে সবার আগে আসবে। কোনো কিছু ঘটলে তা তুমি নিজে এসে আমাকে বলবে। তুমি ব্যতীত অন্য কারোর কাছ থেকে শোনার পর হয়তো আমার রিয়াকশন অন্যরকম হতে পারে, বুঝেছো? আজহান আলতো হাতে প্রিনিশার গালে হাত রাখলো। প্রিনিশা আজহানের চোখে ভরসা খুঁজে পেল। এই মানুষটা বাহির থেকে যতটা কঠিন হয়ে থাকে আসলে ততটা কঠিন সে নয়। একটা সুন্দর হৃদয় রয়েছে লোকটার। মুহূর্তেই মন ভালো করার ক্ষমতাও যেন আছে তার। এই যে কালকের ঘটনার পর সবটা কেমন যেন থমকে গিয়েছিল। মনে হচ্ছিল হয়তো বিচ্ছেদ খুবই নিকটে, অথচ এখন কত সুন্দর সবকিছু ঠিক হয়ে গেল। ভরসা হয়ে দাঁড়ালো প্রিনিশার পাশে। এমন জীবনসঙ্গী তো চাই। দুজন মিলে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালো। রাত 10টা বাজে। আজহান ফোনে নজর দিয়ে বসে আছে। প্রিনিশা লাগেজ থেকে কাপড়গুলো বের করে কাভার্ডে গুছিয়ে রাখছে। এমন সময় প্রিনিশার ফোনে একটা কল এলো। আজহানের পাশে ফোনটা রাখা ছিল। কল আসায় নজর পড়লো ফোনের স্ক্রিনে। অচেনা একটা নম্বর। প্রিনিশা কাপড়গুলো কাভার্ডে রেখে কলটা রিসিভ করতে চিৎকার করে বলল, কে আপনি? কি চাচ্ছেন আমার থেকে? প্রিনিশার এমন চিৎকারে আজহান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? জানি না, কে যেন কল করেছিল, বলল। কি বলল? প্রিনিশা চুপ। আজহান বিছানা থেকে এসে প্রিনিশার পাশে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কি বলছিল? প্রিনিশা ঘামছে, চুপ করে আছে। আজহানের কেমন যেন সন্দেহ লাগলো। ফোনটা হাতে নিয়ে নাম্বারটা টুকে নিল। এরপর প্রিনিশাকে বেডে বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিল। এক নিঃশ্বাসে হাফ গ্লাস পানি খেয়ে প্রিনিশা একটু শান্ত হলো। আজহান জিজ্ঞেস করলো, ঠিক আছো? হ্যাঁ। এখন বলো কি বলেছে লোকটি ফোন করে? প্রিনিশা আবারও চুপ হয়ে গেল। আজহান ভ্রুকুটি করে ওর দিকেই তাকিয়ে আছে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো। প্রিনিশা চুপ করে রইল। আজহান আর ঘাটালো না ওকে। বলল, তুমি রেস্ট নাও। প্রিনিশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বিছানায় এক পাশে গিয়ে শুয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, আমি কোন মুখে আপনাকে বলবো লোকটি কি বলেছে। আমি জানি না সে কি চায়, কিন্তু এটা বুঝতে পারছি তার বাজে নজর আমার উপর রয়েছে। সে আমাকে আজ ফোনে বলল আমার কিছু প্রাইভেট ভিডিও তার কাছে রয়েছে, অথচ আমার জানা মনে এমন কিছু হওয়া অসম্ভব। তাহলে লোকটি এত জোর দিয়ে কেন বলছে? এর মানে কি? আমার মাথা কাজ করছে না। আজহানকে আমার বলা উচিত, কিন্তু প্রচন্ড সংকোচ কাজ করছে। কি করব আমি? প্রিনিশা আচমকা ফুপিয়ে কেঁদে উঠল। আজহান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো,
কি হয়েছে আমাকে বলবে? কাঁদলে কোনো সমস্যার সমাধান হয় না, কান্না মানুষকে আরো দুর্বল করে দেয় অন্যদের কাছে। কথাগুলো শুনে প্রিনিশার কান্না কিছুটা কমলো। নাক টেনে উঠে বসলো। আজহান টিস্যু এগিয়ে দিল। প্রিনিশা নাক মুছে টিস্যুটা ফেলে দিল, বলল, আমি এখান থেকে চলে যেতে চাই আজহান। এই শহরে আমার দম বন্ধ লাগতে শুরু করেছে। আমি এখানে থাকলে মরে যাব। আপনি প্লিজ আমাকে অন্য কোথাও নিয়ে চলুন। কান্না মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলল প্রিনিশা। আজহান চুপ করে তাকে রইল প্রিনিশার দিকে। কথায় কথায় মেয়েটা কেঁদে ফেলে। এর পক্ষে আদৌ কি সম্ভব কোনো অবৈধ কাজ করা? কথাটা বড় ভাবে তুলছে আজহানকে। প্রিনিশা আজহানের কাছে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে রুম থেকে বের হয়ে পাশের রুমে যায়। বিছানায় বসে শব্দ করে কান্না করে দেয়। বড় অসহায় লাগছে নিজেকে। কে বা কারা এমন করছে জানা নেই, কিন্তু একটা মেয়েকে মানসিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে প্রিনিশা দম আটকে মরে যাবে। যে কাজও করেনি তার জন্য আজ সবার চোখে খারাপ হয়েছে। পরিবার তাকে দূরে ঠেলে দিয়েছে, অনেক ভুলে গিয়েছে 3 বছরের ভালোবাসা। মানুষ বুঝে এমনই হয়, একটা দোষের জন্য হাজারো ভালো স্মৃতিকে এক নিমিষেই ভুলে যায়। প্রিনিশার কান্নার দৃশ্য দরজার আড়াল থেকে দেখছে আজহান। তার হাত মুষ্টিবদ্ধ, হৃদয় চলছে তোলপাড়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।